আর যে কথা বলছিলাম যে আজ থেকে মাঠের লড়াইটা শুরু হয়েছে, যদি সেখান থেকে প্রশ্ন করি, আপনার কি মনে হয়, আপনি নিজেও তো সংসদ সদস্য ছিলেন, রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এখন না হয় একটু অন্য কাজ বাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, কিন্তু যে আমেজটা থাকার কথা একটা জাতীয় সংসদ নির্বাচন, উপরন্তু তার সঙ্গে গণভোটটা জড়িয়ে গেছে, সেই আমেজ কি আপনি দেখতে পাচ্ছেন কিনা, যে উৎসাহ উদ্দীপনা? না, প্রথমত কোনো নির্বাচনের যে আমেজ সেটা নেই। যে সকল এলাকাতে বিদ্রোহী প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী খুব স্ট্রং, এবং বিএনপি ভার্সেস বিএনপি বা বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের জোটের পক্ষ থেকে, যেখানে প্রতিযোগিতা হচ্ছে, তো সেই জায়গাগুলোতে মানে কিছু উত্তেজনা ছড়াচ্ছে, যেগুলো সামাজিক মাধ্যমে তোলপাড় হচ্ছে। যেমন পটুয়াখালীতে নুরুল হক নুরু, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে সেখানে যাকে বলা হয় রুমিন ফারহানা, তো এইরকম কিছু কিছু জায়গার কিছু খবরাখবর ফেসবুকে আসছে। কিন্তু নির্বাচনের মাঠে অন্যান্য এলাকাগুলোতে মনে হবে, আপনি গেলে মনে হবে কোনো নির্বাচনই হচ্ছে। এখানে সব নির্বাচন হচ্ছে। মূল ব্যাপার হলো আমাদের দেশে নির্বাচনের শক্ত প্রতিপক্ষ থাকতে হয়, যাদের স্টেক হোল্ডার আছে। এখন বিএনপির জন্য আসলে যোগ্য স্টেক হোল্ডার হলো আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের জন্য যোগ্য স্টেক হোল্ডার হলো বিএনপি। আওয়ামী লীগ কিন্তু তিনটি নির্বাচনে সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করার সত্ত্বেও কিন্তু তারা নির্বাচন মাঠটাকে জমাতে পারেনি। বোঝার চেষ্টা করুন, খেলাটা যদি এরকম হয় যে ম্যারাডোনা বা ধরুন মেসি, তারা ঢাকা স্টেডিয়ামে খেলবেন একা একা, কেউ দেখতে যাবে না, অথবা ধরুন খেলবেন আর্জেন্টিনার পুরো টিম নিজেরা খেলবেন, কেউ টিকিট কেটে দেখতে যাবে না। তো নির্বাচনের মাঠটা এরকম, যেখানে প্রচুর প্রতিযোগিতা থাকবে, উত্তেজনা থাকবে, সাসপেন্স থাকবে, তাহলে একটা নির্বাচন সেখানে জমে ওঠে। এবং এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলে প্রার্থীরা, কর্মী সমর্থকরা, আইন শৃঙ্খলারা নিজেরাই রক্ষা করে, থানা পুলিশ দিয়ে এগুলো আসলে রক্ষা করা যায় না। তো ফলে নির্বাচনের আমেজ তৈরি হয়নি এবং এটা হবে না। এবং ভোট কেন্দ্রে ভোটার আসাটা মানে এটা আমার দৃষ্টিতে একেবারে অসম্ভব একটা ঘটনা, এখানে অলৌকিকও ঘটবে না। অতীতে যে কয়বার আমাদের মানে দেশে তিনটি নির্বাচনে ভোটার সংখ্যা ক্রমান্বয়ে কমছে, 14তে যা ছিল তার চেয়ে 18তে কমে এসছে, 18তে যা ছিল 24-এ আরো কম। আর এই ভোটার আনার জন্য 18তে মানুষের যে চেষ্টা ছিল তার চেয়ে 24-এ অনেক বেশি ছিল, কিন্তু ভোটার আসে। এটা 15 ফেব্রুয়ারির মতো হতে পারে, এটা 2024 সনের আমিডামি নির্বাচনের মতো হতে পারে, অথবা রাতের ভোটের মতো হতে পারে, অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটার আসবে না। 2 নম্বর হলো যে এই ব্যালট বাক্সগুলো পূর্ণ করতে হবে, ভোটার কাউন্ট। এখন কেউ যদি দেখে যে আমার 5% 6% ভোটার আসছে, তো তাকে তো এটা অ্যাটলিস্ট 50% ভোট কাউন্ট দেখানোর জন্য একটা অবৈধ পন্থা, অনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। তো সেই কাজটি অতীতে যেমন পুলিশ করেছে, তারপর শেষে নির্বাচন কমিশন করেছে, এবার করবে কারা? এবার কি সেই কাজটা সরকারের পক্ষ থেকে করা না হয়, তাহলে এখানে একটা বিরাট আমলাতান্ত্রিক মানে মিসম্যানেজমেন্ট দেখা দেবে। আবার কেউ যদি করতে যায়, তাহলে এই ক্যামেরা নিয়ে প্রতিপক্ষ যেভাবে এটাকে নিয়ে একটা কলঙ্কিত করার চেষ্টা করবে, তাতে যারা করবে তারা বিপদে পড়ে যাবে। তো সব মিলিয়ে আপনি নির্বাচনের যদি 100টা উপসর্গ ধরেন, যে একটির সঙ্গে অন্যটির সংযোগ হলে, সম্মিলন হলে একটা ভালো নির্বাচন হবে, এইরকম একটা সিঙ্গেল জায়গাতেও আপনি ডট মিলাতে পারবেন না। যার জন্য নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি যে বললেন যে এবারে নির্বাচন হবে ঐতিহাসিক, কোন জায়গা থেকে ঐতিহাসিক হবে বলে আপনি মনে করছেন? ঐতিহাসিক হয় হলো যে ইতিহাসে কখনো এই ঘটনা কখনো ঘটেনি, নতুন একটা ইতিহাস এরকম। অথবা ইতিহাসে অতীতে যা কিছু ঘটেছে তার কোনোটার সঙ্গে আপনি মিলাতে পারবেন না, এবং এটা ব্যতিক্রম কিছু একটা হবে, তো এই কারণে ঐতিহাসিক হতে পারে। দ্বিতীয়ত হলো উনি যে পদবিতে আছে ওখানে পান্না যদি আপনিও থাকতেন না, আপনি এই কথাই বলতেন, ওনার মতো এরকম একটা মানে হাসি দিতেন। হ্যাঁ, তো আপনার ঢাল নাই, তলর নাই, পুলিশ আপনার কথা শুনে না, র্যাব আপনার কথা শুনে না, সেনাবাহিনীর প্রধানের সাথে আপনার কেমন সম্পর্ক, বঙ্গভবনের সাথে আপনার দেখা সাক্ষাৎ নেই, তো আপনি এই অবস্থায় কি বলতেন বলেন? আপনি বলতেন যে কেউ আমার কথা শুনে না, কোনো নির্বাচন হবে না, কেউ ভোট কেন্দ্রে আসবে না,
এভাবে কি আপনি বলতেন? আপনি কি বলতেন? ইনু সাহেব যেটা বলতেছে আপনি ঠিক সেম কথাটাই বলতেন। এটা একটা চক্র। ওখানে যে যায় তাকে ঠিক সেম কথাটাই বলতে হয়। একই কথা শেখ হাসিনা বলেছেন, একই কথা এরশাদ বলেছেন, একই কথা বেগম খালেদা জিয়া বলেছেন। যখন যে ওখানে বসেছেন তাকে ওই কথাগুলি বলতে হয়েছে। ভবিষ্যতে আপনি গেলে আপনিও একই কথা বলবেন, আমিও একই কথা বলবো। এটাই প্রকৃতির নিয়ম। আর আমরা এই যে জনগণ, আমরা যা বলছি, আমরা অতীতেও যেভাবে বলেছি এখনো বলছি, আগামী এইভাবে বলবো। হয়তো আপনি আমি নই, কিন্তু আপনার আমার জায়গাতে নতুন কেউ আসবেন যারা এই জিনিসগুলো প্রতিবাদ করবেন, বলতে থাকবেন। সবকিছু সব জায়গা থেকেই লাট খেতে হবে, সব জায়গা থেকেই লাট খেতে হবে, নির্যাতিত হতে হবে, এটাই আমাদের ভবিতব্য আর কি। আমি একটু এই বিষয়টা একটু জানার আগ্রহ যে আপনি বলছেন যে এটা অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আরো ওর্স হতে পারে, আরো বাজে হতে পারে, তার একটা সংজ্ঞা আপনি দিয়েছেন। রাতের ভোটের মতো হতে পারে, যেহেতু রাতের ভোট শব্দটা আমাদের কাছে ব্যাপক পরিচিত দুটি শব্দ, সেই জায়গা থেকে আমি জিজ্ঞাসা করছি যে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন না, আমরা দেখতেই পাচ্ছি সরকার নিজে একটু পক্ষ হয়ে গেছে। তো এখানে রাতের ভোটের চেহারাটা কেমন হতে পারে যদি হয় আর কি? এরকম যা কিছু হবে এটা আমি কল্পনাও করতে পারছি না। কারণটা হলো অপরাধ এবং অন্যায় যেটা হয় সেটা একই জিনিস দুইবার হয় না। ধরেন আপনার বাড়িতে কেউ শীত কাটলো, শীত কেটে সেই ঘরের নিচ দিয়ে একটা শীত কেটে চুরি করে সব নিয়ে গেল। ওই চোর দ্বিতীয়বার এসে ওইভাবে সে শীত আর কাটবে না, সে নতুন একটা প্ল্যান করবে, পলিসি করবে। তা আমাদের দেশে যে নির্বাচনগুলোতে র্যাগিং হয়েছে, আপনি 1973 সনের প্রথম নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে নির্বাচনগুলোতে যে অনিয়মগুলো হয়েছে, দেখবেন একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। 1986 সনে এরশাদ যে নির্বাচন করেছে, 88-তে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট। তো আবার 14-তে শেখ হাসিনা যেটা করেছেন, 18-তে ইট ওয়াজ ডিফারেন্ট। 18-তে যেটা করেছে সেটা 24-এ তিনি করেননি। তো কাজেই এইবার যা কিছু হবে এটা আপনি আমি কল্পনাই করতে পারছি না, আউট অফ আওয়ার ইমাজিনেশন। এর কারণ হলো যারা শয়তানি বুদ্ধি করে তারা তো সারাদিন ওই গবেষণা করে। আপনি সারাদিন কন্টেন্ট নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত, দৃশ্যমান শরীয়ত নজরে, মানে আপনার নজরে যা কিছু আসছে ওটা আপনি বিচার করতে পারছেন, বিশ্লেষণ করতে পারছেন। কিন্তু পর্দার আড়ালে যেগুলো শয়তানি হচ্ছে, বদমাইশি হচ্ছে, সেই বদমাইশি আপনি আমি কল্পনাও করতে পারবো না যেগুলো হবে। আপনি আমি শুধু কল্পনা করতে পারবো হাজার হাজার মানুষ ভোট কেন্দ্রে যাবে, সুন্দরভাবে ভোট দিবে, কালেকশন হবে, এইটা পজিটিভ অর্থে আমরা ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু নেগেটিভ জিনিসগুলো আমরা কখনোই ক্যালকুলেশন করতে পারবো না। ফলে এখানে ভালো যদি হয় অতীতের মতো ভালো হবে, আর মন্দ যদি হয় তাহলে এমন মন্দ হবে যেটা অতীতে কখনো হয়নি। এটা হলো সংজ্ঞা। আমি বহিঃশক্তির খেলার কথা প্রথমে উল্লেখ করছিলাম। এইবারের নির্বাচনের বহিঃশক্তির খেলাগুলো আমি যদি স্পষ্ট করে বলি, যুক্তরাষ্ট্র কিংবা ভারত অথবা চীন এখন মুখ্য ভূমিকায় আছে। অন্তত আমার কাছে মনে হয় যে তারা একটা বিশাল গেম প্লে করছে। আপনি কি বলবেন যে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে বা বাংলাদেশের বিভিন্ন ক্রুশিয়াল মোমেন্টে অবশ্যই বহিঃশক্তির হস্তক্ষেপ ঘটেছে, আমরাই সেটি করে দেওয়ার সুযোগ করে দিয়েছি। এইবারের খেলাগুলো কি আগের চেয়েও ভয়ঙ্কর হবে? এইবারে খেলাগুলো জটিল হবে। এর কারণ হলো আগের বার যারা খেলেছে তারা অতীতে যে কোনো সময় সেটা শক্তিশালী। তিনটা শক্তি ধরেন, ভারত, চীন এবং আমেরিকা। তো তাদের সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক এই তিনটি সক্ষমতা অতীতের যে কোনো সময় সে বেশি। নাম্বার 2, আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে ভৌগোলিকভাবে বাংলাদেশের যে গুরুত্ব ছিল, অর্থনৈতিক সামাজিকভাবে গুরুত্ব ছিল, অতীতের যে কোনো সময় আসছে এই গুরুত্ব এখন ওদের কাছে বেশি, সারা দুনিয়ার কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। 3 নম্বরে যেটা প্রবলেম সেটি হলো অতীতে এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব, সিভিল সোসাইটি, তাদের যে যোগ্যতা ছিল, ব্যাকবোন ছিল, লেখাপড়া ছিল, ধীর শক্তি ছিল, সে তুলনায় বলতে গেলে এখন আমরা কিছুই নেই। আমরা এখন নিঃস্ব, রিক্ত, অসহায়, মানে ব্যাকবোন হারিয়ে সেই মানে কি বলবো, মানে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আমাদের মানে ব্যাকবোন আছে। প্রত্যেকটা লোক প্যারালাইজড অবস্থায় আছে, মাথা তুলে যেহেতু আমরা দাঁড়াতে পারছি না, আমাদের কোনো কথা কারোর কাছে আশার সঞ্চয় করছে না। কেউ আমাদের এই দেশে এখন আশ্রয়দাতা কেউ নেই। মানে যার কথা শুনলে মনে শান্তি লাগে, যার কথা শুনলে মনে হয় তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন, তার কথা শুনলে মনে হয় তার নেতৃত্বে বাংলাদেশ একটা ভালো জায়গায় চলে যাবে, সবকিছু ধোঁকাবাজি,
সবকিছুর মধ্যে হলো আর্টিফিশিয়াল বানানো। মানে আপনি একজনে লিখে দিচ্ছেন জনাব পান্না, পড়তেছেন জনাব টান্না। মানে এখন টান্না পান্না সাহেবে লিখা যদি টান্না পড়েন তাহলে তো সে এটা হবে না। এখন সবকিছুই প্রেসক্রাইবড, সবকিছুই শেখানো, সবকিছুই অভিনয়। এখানে ন্যাচারাল যে লিডারশিপ যেটিকে বলা হয়, মনের ভিতর থেকে উৎসরিত লড়াই সংগ্রাম, প্রেম ভালোবাসা, দেশপ্রেম, মানুষের জন্য কর্তব্য, এই জিনিসগুলো যারা মূল ধারাতে আছে আপনি কয়জনের মধ্যে দেখতে পাচ্ছেন বলেন? ফলে কি হলো, এখানে আমি যেটি স্পষ্ট বুঝতে পারছি সেখানে ভালো কিছু হওয়ার কোনো লক্ষণই নেই। ভবিষ্যতের কথা বলছিলেন যে তাদেরকে মোকাবেলার মতন কোন ধরনের শক্তি আমাদের নেই, আমরা এখন বলতে গেলে পুরো নিঃস্ব। আমি ওই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে এই যে শক্তিগুলা এর আগে যেভাবে খেলেছে, এখন এই আন্তর্জাতিক শক্তিগুলা কি আরো নগ্নভাবে বাংলাদেশে খেলবে? এবং যদি এভাবে বলি, বাংলাদেশ কি আসলে তাহলে ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হলো? তা তো অবশ্যই। আপনি বোঝার চেষ্টা করুন, যারা অন্যের ধন সম্পদ হরণ করে, অন্যের সতীত্ব হরণ করে, ওদের একটা মানসিক যাকে বলে রোগ হয়ে যায়। যে যত অসহায় হয়ে পড়ে, যে যত আর্তচিৎকার করে, ওই অবস্থাতে তার ধন সম্পদ হরণ করতে তাদের খুব মজা লাগে। ডাকাত, সেই সমস্ত ডাকাত, দুধর্ষ ডাকাত বলি, যারা রেপ করবে, ধর্ষণ করবে, তারপরে বাড়িতে আগুন ধরিয়ে দিবে, বাড়ির কর্তাকে মারবে, মারার পরে তাদের ধন সম্পদ লুণ্ঠন করবে। এখন সাম্রাজ্যবাদী শক্তিগুলো পোড়ামাটি নীতিতে মাঠে নেমছে। আপনি 18 কোটি মানুষ, ডাজ নট ম্যাটার। আপনার 18 কোটি মানুষের কবর দিয়ে হলেও যদি আপনার একটা সেন্ট মার্টিন লাগে, আপনি সেই সেন্ট মার্টিনটা নেবেনই। আপনার 18 কোটি মানুষের একেবারে জ্বলন্ত চিতা জ্বালিয়ে দিয়ে আপনার যদি এখানে বার্মা অ্যাক্ট তৈরি করতে হয়, আপনাকে সেটা আপনি করবেনই। তো এই জিনিসগুলো মানে ইতিহাসের যে সাম্প্রতিক সমাজের মানে যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি, এটা অতীতের হালাকু খান, চেঙ্গিস খান, তাদের সবার চেয়ে নির্মম। আপনি হালাকু খানের বা চেঙ্গিস খানের যদি জাস্টিসের কথা শুনে, আমরা তো নেতিবাচক কথা শুনি, আপনি পাগল হয়ে যাবেন যে এইরকম ছিল তাদের রয়্যাল কোর্টে জাস্টিস। মানে অথচ এখন এই জামানাতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো মানে তাদের প্রয়োজন। আপনি এই যে ধরেন ভেনেজুয়েলাতে যে ঘটনাটা ঘটলো, তো এরকম ভাবে কোন মধ্যযুগে শুনছেন যে অন্য দেশের সৈন্য পাঠে রাজাকে ধরে নিয়ে গেছে? কখনোই ঘটনা হয়নি, কিন্তু এখনই ঘটনা ঘটছে। তাহলে বাংলাদেশে আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষই অতীতের যে কোনো সময়ের চাইতে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অর্থনীতি, জনজীবন, সাধারণ মানুষ, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা সবাই সেই যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি তাদের কবলে আছি, তাদের বা বলে একেবারে রোষানলে আছি। তো এটা কিভাবে অ্যাক্ট করবে, কিভাবে রিয়াক্ট করবে, আর এবং কিভাবে এটার নেতিবাচক ফলাফল আসবে, এটা কল্পনা করা যাচ্ছে না। কিন্তু এই ফলাফলটা এশিয়ার অন্যতম শক্তি তো চীন তো রয়েছেই, তারা এখন নতুন খেলা খেলে কিনা সেটি এখন দেখার বিষয়। আর পাশাপাশি ভারত তো রয়েছেই। আপনি চীন, যেমন চীন কিন্তু আসলে অন্য দেশের অর্থনৈতিক বিষয়াদি ছাড়া এখনো পর্যন্ত তাদের সাম্রাজ্যবাদী নীতি কখনো তারা দেখায়নি, এটা আপনাকে বুঝতে হবে। এবং চীনের 5000 বছরের ইতিহাসে তারা কখনোই তাদের নিজের সীমান্ত, মানে এখন যে গ্রেটার চীন আছে, এর বাইরে গিয়ে কোনো রাষ্ট্র তারা দখল করেনি। বরং তারা বিভিন্ন সময় পশ্চিমা দ্বারা, আরবিয়ান দ্বারা, বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা তারা ছিন্ন বিচ্ছিন্ন প্রভাব তো বিস্তার করতে পারে অর্থনৈতিক ভাবে, ভূ রাজনৈতিক জায়গা থেকে তো প্রভাব বিস্তার করবে না। প্রভাব বিস্তার না, এখানে তারা ব্যবসা করার জন্য যতটা প্রভাব বিস্তার করা দরকার ওটা তারা করে যাচ্ছে এবং আগামীতে তারা করবে। তারা দেখুন এত কিছুর পরে আমেরিকার সঙ্গে তারা ভালো ব্যবসা, সবচেয়ে বেশি ব্যবসা করে আমেরিকার সঙ্গে। ভারতের সঙ্গে যখন তাদের যুদ্ধ চলছে তখনও তারা ভারতকে ঋণ দিয়েছে। যুদ্ধ চলছে সীমান্তে, কার্গিলের যুদ্ধ চলছে, কার্গিল নয় যে আর একটা সীমান্তে, কিন্তু ওখানে তারা কিন্তু তখনও লোন দিয়েছে। ফলে ওরা একটা যাকে বলা হয় বেনিয়া জাত, তারা ব্যবসা করবে। আর ওদের দ্বিতীয় যে ভয়, দ্বিতীয় যে ভয়টা, সেটা হলো এখানে মানে তাদের একটা রাজনৈতিক আধিপত্য তারা বিস্তার করতে চাচ্ছে, এই কারণে যে ভারত যেন বেশি শক্তিশালী না হয়ে যায়। এটাকে তারা মানে তাদের প্রাইম না, তাদের প্রাইম হলো ব্যবসা বাণিজ্য, তারা ব্যবসা করতে চায়। আমি যতটুকু